হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব জৈব রসায়ন চ্যাপ্টারটা, যেটা তোমাদের ভৌত বিজ্ঞানের একদম শেষ অধ্যায় এবং মাধ্যমিক 2087-এর জন্য একটি ইম্পর্টেন্ট অধ্যায়। ওয়ান শর্ট ভিডিওর মাধ্যমে আমরা শেষ করব সমস্ত কিছু বিক্রিয়া এবং তাদের ব্যবহার, জৈব অজৈব, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। জৈব যৌগ বলতে আমরা কি বুঝি? সংজ্ঞা এবং প্রথম আবিষ্কার। এই কোশ্চেনটা আসে যে আমি প্রথমে আগে আবিষ্কারে আসি। প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। সংকেত মনে রাখতে হবে এবং প্রথম আবিষ্কৃত জৈব যৌগ এটাও মনে রাখতে হবে। বিজ্ঞানী ভোলার দ্বারা আকস্মিক আবিষ্কার, বিজ্ঞানী ভোলার। প্রথম আবিষ্কৃত জৈব অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড, আমরা চিনি জানি। জৈব যৌগর মধ্যে কি কি ধর্ম থাকতে হবে? ক্যাটিনেশন ধর্ম, সমবায়তা। ক্যাটিনেশন ধর্ম ও সমবায়তা। সমবায়তা অর্থাৎ আইসোমেরিজম। ব্যতিক্রম কি? অক্সাইড, কার্বনেট, সায়ানাইড, সালফাইড, এগুলো আছে। এরা কি? ইনঅর্গানিক সব। আর জৈব যৌগ অর্গানিক। সব জৈব যৌগে কার্বন থাকে, কিন্তু সব কার্বন ঘটিত জৈব যৌগ নয়। অর্থাৎ আজকে যদি আমি একটা এক্সাম্পল দিই, এই কথাটারই যদি আমি এক্সাম্পলের দিকে আসি, তাহলে আমি নেক্সট পেজে আমাকে ফাঁকা পেজে চলে যেতে হবে। আগের স্লাইডে আমরা কি বললাম যে সমস্ত যদি কার্বন ডাই অক্সাইড মানে কার্বন ঘটিত সমস্ত যৌগই কিন্তু জৈব যৌগ নয়। অর্থাৎ আমি যদি CO2 কথা বলি, CO2 CO2 কি জৈব যৌগ? জৈব যৌগ একদমই নয়। CO2 কিন্তু জৈব যৌগ নয়। কিন্তু CH4 মিথেন জৈব যৌগ। তাহলে যে পয়েন্টটা আগের স্লাইডে বলা হয়েছে যে সমস্ত কার্বন ঘটিত যৌগ মানে কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এমন ব্যাপার নয়, কিন্তু সমস্ত জৈব যৌগই কিন্তু কার্বন ঘটিত যৌগ। অর্থাৎ কার্বন ঘটিত ছাড়া যৌগ হওয়া সম্ভব নয়। কি হওয়া সম্ভব নয়? যৌগ হওয়া সম্ভব নয়। কিরকম যৌগ? জৈব যৌগ। যেরকম NH2CO NH2, এখানে কিন্তু কার্বন আছে এবং কার্বন আছে বলেই কিন্তু একটা জৈব যৌগ। কিন্তু CO2 কিন্তু জৈব যৌগ নয়। Na2CO3 জৈব যৌগ নয়। সায়ানাইড HCl জৈব যৌগ নয়। সালফাইড জৈব যৌগ নয়। সমস্ত কিন্তু ইনঅর্গানিক এরা, অর্থাৎ অজৈব যৌগ এরা। জৈব যৌগ ও অজৈব যৌগ সম্পর্কে আমরা পড়ব। প্রথমে আমরা জৈব যৌগতে চলে আসি। কি দেখায়? ক্যাটিনেশন ধর্ম দেখায়। ক্যাটিনেশন ধর্ম, কার্বন একমাত্র যে ক্যাটিনেশন ধর্ম দেখায়। সমবায়তা অর্থাৎ আইসোমেরিজম দেখায়। প্রথম আবিষ্কৃত ইউরিয়া পড়েছি এবং অ্যাসিটিক অ্যাসিড পড়ানো হয়ে গেছে। কার্বন থাকলেও জৈব, যেটা বলছিলাম CO2, কার্বনেট আর সায়ানাইড। জৈব অজৈব যৌগের যে বৈশিষ্ট্য সেটা আমরা পড়তে গেলে পরের পেজে চলে আসবো। পরের পেজে এখান থেকে সব থেকে ভালো এক জায়গায় আছে। প্রথমে আমি যদি বলি জৈব যৌগ অজৈব যৌগ, কার্বন অবশ্যই উপস্থিত থাকতেই হবে, নির্দিষ্ট কোনো মৌল থাকার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ কার্বন না থাকলেও কিন্তু অজৈব যৌগ হবে। এখানে কিন্তু কার্বন অবশ্যই থাকতে হবে, এখানে কার্বনের উপস্থিতি অবশ্যই থাকতে হবে, কিন্তু এখানে এরকম কোনো কার্বন না থাকলেও কিন্তু অজৈব যৌগ হবে, কার্বন থাকলেও হবে। নেক্সট, বন্ধন প্রকৃতি মূলত সমযোজী। এরা কি হয়? মূলত সমযোজী অর্থাৎ কোভ্যালেন্ট হয়। তাহলে জৈব যৌগ কি হয়? কোভ্যালেন্ট। আর অজৈব তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী সব রকমেরই এদের মধ্যে যোজ্যতা বা সব রকম বন্ধন এদের মধ্যে বর্তমান। ভৌত অবস্থায় জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, উদ্বায়ী গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং কম উদ্বায়ী। পরিবাহিতা তড়িতের কুপরিবাহী, অর্থাৎ জৈব যৌগ তড়িতের কুপরিবাহী হয়, তড়িৎ পরিবহন করতে পারে না। অজৈব যৌগ তড়িৎ পরিবহন করতে পারে। দ্রাব্যতা জৈব দ্রাবকে দ্রাব্য যেমন বেনজিন, অজৈব দ্রাবকে দ্রাব্য যেমন জল। অর্থাৎ জৈব যৌগ
জৈব দ্রাবকে দ্রাব্য হবে, অজৈব যৌগ অজৈব দ্রাবকে দ্রাব্য হবে। চিনি, গ্লুকোজ, ইথানল সমযোজী যৌগ হওয়ার সত্ত্বেও হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে দ্রবীভূত হয়। এটা কিন্তু মনে রাখা যেতে পারে একটা পয়েন্ট। জৈব অজৈব যৌগের পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা খুব নয়, কিন্তু ছেড়ে যাওয়া যাবে না পরীক্ষাতে। ভিভিআই। নেক্সট স্লাইডে আমরা চলে আসি। কার্বনের চতুর্যোজ্যতা ও কার্বনের যে কোণগুলো দেখা যায়, কার্বন চতুস্থলকীয় সুষম চতুস্থলকীয় গঠন দেখা যায়। কেমন দেখায়? সুষম চতুস্থলক, সুষম চতুস্থলক। আর কার্বনের ক্যাটিনেশন ধর্ম সরল শৃঙ্খল, শাখাযুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল বা রিং। ঠিক আছে, যেটা আমরা বেনজিনের দেখা পাই, বেনজিন। এবারে আমরা এই যে ক্যাটিনেশন ধর্ম সেই সম্পর্কে আমরা একটুখানি পড়ি। তো আমি যদি বলি কার্বনের যে হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি কি থাকে? কার্বন প্লাস হাইড্রোজেন। এবার এই হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা হয়, সম্পৃক্ত ও অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি? যতটা থাকার কথা ততটাই থাকবে, আর অসম্পৃক্ত যতটা থাকার কথা তার থেকে কম থাকবে। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? সব থেকে আগে মনে করে নাও যে ওই ক্যাটিনেশন ধর্ম, কার্বনের যোজ্যতা কত থাকে? কার্বনের যোজ্যতা, কার্বনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে কেতে কটা থাকবে? 2টো। আর এলতে কটা থাকবে? 4টে। তাহলে 4টে আছে সর্ববহিস্থ কক্ষে, ওই জন্য কার্বনের যোজ্যতা কত হয়? কার্বনের যোজ্যতা হয় 4। তো একটা কার্বন বন্ড করতে পারে 4 জনের সাথে, মানে 4টে বন্ড দেখায়। সেটা হাইড্রোজেনের সাথে করতে পারে, অক্সিজেনের সাথে করতে পারে, সেটা কার্বন যখন যেরকম যৌগ গঠন করবে তখন কিন্তু সেরকম দেখাবে। কিন্তু কার্বনের মানে 4টে যোজ্যতা দেখা যায়, এবং সেই ভিত্তিতে সম্পৃক্ত আর এই অসম্পৃক্ত কথাটা কিন্তু এসছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। আজকে যদি আমি CH4 এর কথা বলি, CH4, আর আমি যদি এখানে C2H2 এর কথা বলি, তাহলে CH4 কেমন ভাবে থাকবে? এই C, 4টে বন্ড, H, হাইড্রোজেন, তাই 4টে পুরো একদম সুষম চতুস্থলক ভাবে আছে। এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি এই C2H2 কে আমি কিভাবে সাজাবো? তাহলে 2টো কার্বন আছে, আর কার্বনের কয়টা বন্ড থাকে? 4টে বন্ড থাকে। তাহলে ওভারঅল এই 4টে বন্ড আছে, কিন্তু হাইড্রোজেন কয়টা আছে? আমাকে 2টো। তাহলে এই 2টো বন্ড আমাকে কি করতে হবে? এখানে স্থানান্তর করতে হবে। তাহলে আমাদের 4টে বন্ড অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি? C ডবল বন্ড। আর যেহেতু আমাকে H2 বলেছে, আমাকে কি বলেছে? H2 বলেছে, তাহলে আমাকে এখানে আরেকটা বন্ড দিয়ে দিতে হবে, এবং H এই যে সংকেতটা আমরা পুরোপুরি পেয়ে গেলাম। তাহলে এটাও কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আরেকটা হয় C ডবল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H, সরি H2। তাহলে কি হবে? এটা C2H4, এটার কি সংকেত হবে? C2H4। তাহলে এইগুলো সব কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু কাকে বলে বা সংকেত পরীক্ষায় কিন্তু আসে। এখানে তো দেওয়াই ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, সমস্যা নেই, আমরা বুঝে নিয়েছি। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হবে। তার মধ্যে কি থাকবে? সম্পৃক্ত এক্ষুনি পড়াচ্ছিলাম, তার মধ্যে কি থাকবে?
তার মধ্যে কি থাকবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন থাকবে আর অসম্পৃক্ত থাকবে। অসম্পৃক্ত কারা, অ্যালকেন, সিসি বন্ড দেখা যাবে এবং মিথেন একটি সম্পৃক্ত, এতে সিসি একক বন্ধন নেই অর্থাৎ CH4, শুধু CH4 দিয়ে গঠিত হয় মিথেন এবং এটা একটা অ্যালকেন। নেক্সট অ্যালকিন আর অ্যালকাইন, আমি সমস্ত নামকরণ করানো শেখাচ্ছি, আগে দেখে নাও। তাহলে C⋯C আর C⋯C, তাহলে এখান থেকে কি কি হবে আমি আগেই স্লাইডেই পড়িয়ে দিয়েছি, সম্পৃক্ত অসম্পৃক্ত। বন্ধন শক্তি অর্থাৎ কেমন বন্ধন, তার যে বন্ড লেন্থ যে শক্তি সেটা এক বন্ধনের বেশি হবে, তারপরে দ্বিবন্ধন, তারপরে ত্রিবন্ধন। ওকে, বন্ধন শক্তি আসলে বন্ধনকে মানে কোন বন্ধনকে আগে ভাঙা যাবে সেই যে শক্তি। তো একটা যদি বন্ড থাকে সেটা ভাঙা সুবিধা না, যখন ডবল বন্ড হয়ে যাবে তখন এটা ভাঙা কিন্তু বেশি অসুবিধা হবে। বন্ধন শক্তি, বন্ড স্ট্রেংথ, এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, আরেকবার বোঝাতে হবে ভালো করে। তো প্রথমে বলছি বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্য আর বন্ধন শক্তি। নেক্সট স্লাইডে চলে আসি ভালো করে বোঝার জন্য, নেক্সট স্লাইডে চলে আসছি। বন্ধন কি আছে, প্রথমে আমাদের কি আছে, বন্ড লেন্থ, আচ্ছা বাংলায় লিখতে হবে না, বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য কার বেশি হবে, এবার দেখো একটা কথা, CH4 মানে যদি আমি বন্ড দিয়ে বোঝাই তাহলে এরকম হবে, CH3 একটা বন্ড CH3, এটার বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, তাই তো? দেখে নাও এখানে আগের স্লাইড থেকেই দেখে নাও, বুঝতে পারবে আগের স্লাইডে। তাহলে এক বন্ধনের বেশি, তারপর আমরা যদি দ্বিবন্ধনে চলে যাই, আমরা যদি এখানে দ্বিবন্ধন করার চেষ্টা করি, দ্বিবন্ধনের ক্ষেত্রে কি হবে, H2C বন্ড CH2, এখানেও কিন্তু দ্বিবন্ধন, তার কি হচ্ছে, তার যে দৈর্ঘ্য সেটা কিন্তু কম। নেক্সট এর তুলনায় যদি আমি এটাই আসি যে ট্রিপল বন্ড দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, CH আর CH হবে। ওকে, তো এখানে CH হচ্ছে, তো এগুলো সব বন্ড। এবার বন্ধন দৈর্ঘ্য হয়েছে, এবার যদি আমি বন্ধন শক্তির কথা বলি, কার কথা বলবো আমি, বন্ধন শক্তির কথা বলবো, বন্ধন শক্তি। তাহলে উল্টো হয়ে যাবে। এবার বলো, সেই একতাই বল, একটা কথা পড়েছিলাম, এখান থেকে মনে রাখতে হবে, একতাই বল। তো যে একটা ভাই একসাথে আছে, এখানে কি আছে, আমি যদি এখানে একটা ভাই একসাথে আছে, এখানে দুটো ভাই একসাথে আছে, এখানে ভাই বলতে এখানে বন্ডের কথা বলছি, এখানে তিনটে বন্ড একসাথে বা তিনটে ভাই একসাথে, তো কার শক্তি বেশি হবে, তিনটে বন্ড। তাহলে এখানে কিন্তু এই অর্ডারটা কিন্তু ঘুরে যাবে, কেমন হবে, এখানে এই অর্ডারটা কেমন হবে, এরকম অর্ডার হবে, এরকম অর্ডার হবে। ফার্স্ট এটা, তারপরে H2C, তারপরে যেটা থাকবে CH2, নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এটা। দেখো কার্বনের চতুর্যোজ্যতা বা সমস্ত কিছুই এবং বন্ধন শক্তির বা বন্ধন দৈর্ঘ্যের যে ক্রম সেগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং তোমরা এগুলো করবে ভালো করে। তা বন্ধন শক্তি আর বন্ধন দৈর্ঘ্য কি করে কি হয় সেটা বুঝতে পেরেছি। তাহলে বন্ধন দৈর্ঘ্য সূত্র, বন্ধন শক্তির যে ব্যাপার সেটা বললাম, এবং কিভাবে সম্পৃক্ত অসম্পৃক্ততে কিভাবে পরিবর্তিত হয় ক্রমগুলো বললাম। আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। কার্যকারী মূলক, দেখো এখানে কিছু বলার নেই, এখানে প্রত্যেকটা নাম করতে গেলে আমাদের মুখস্থ করতে হবে যে যদি ওইচ থাকে তাহলে আমাদের কি নাম হবে বা কি প্রত্যয় আমরা জুড়বো। অল অ্যালডিহাইড CHO সংকেত, অ্যাল কিটোন অন
COOH ওইক অ্যাসিড, ইথার ও অ্যালকক্সি, হ্যালোজেন অর্থাৎ সেই হ্যালোজেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলোর কথা বলা হচ্ছে। যেই 17 নম্বর গ্রুপে যারা ছিল পর্যায় সারণী, সেই 17 নম্বর গ্রুপেই সেই হ্যালোজেনের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। কোন গ্রুপ? এই 17 নম্বর গ্রুপের হ্যালোজেন, 17 নম্বর গ্রুপের হ্যালোজেন, তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো ফাংশনাল গ্রুপ কিন্তু আমাকে মানে মুখস্থ করতে হবে লিখে লিখে, যে কার সংকেত কি এবং তার উচ্চারণ কি হয়। কার্যকারী মূলক হলো এমন এক পরমাণু বা পরমাণু পুঞ্জ যা জৈব যৌগের প্রকৃত রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে কার্যকারী মূলক কি রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তখন কিন্তু বলতে হবে হ্যাঁ করে। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কার্যকারী মূলক রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। তাহলে কি হবে? সত্য হয়ে যাবে তখন, যদি সত্য মিথ্যায় দেয়। নেক্সট, সমবায়তা। সমবায়তা কি? সমবায়তা বোঝানোর আগে আমি একটা কোশ্চেন দিচ্ছি, যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু এই কোশ্চেনটা আমাকে করে দেখানোর চেষ্টা করবে। C2H6 এটার কেমন হবে? আচ্ছা, C2H4 এটার গঠন কেমন হবে? আরেকটা যদি আমি গঠন দিয়ে দিচ্ছি, আরেকটা কোশ্চেন যেটা আমি গঠন দিয়ে দিচ্ছি, তোমরা করে দেখাবে। C এগুলো পূরণ করবে। এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু এর যে হাইড্রোজেনগুলো পূরণ হবে, সেই পূরণ করে কিন্তু তোমরা দেখাবে। তো এটা কি করতে হবে? পূরণ করতে হবে, পূরণ করবে, পূরণ করে কমেন্টে জানাবে এটা কিন্তু। সমবায়তা অর্থাৎ আইসোমেরিজম কাকে বলবো? যে সংকেত এক কিন্তু রূপ আলাদা। সংকেত একই হবে কিন্তু রূপ আলাদা হবে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ আছে, সংকেত এক কিন্তু তাদের রূপ আলাদা, তাদের গঠন আলাদা। তো এই গঠন আলাদার দিক থেকে কিন্তু আমরা আইসোমেরিজম বা আমরা একে ভাগ করেছি। সমবায়তার মধ্যে কি আছে? একই সংকেত ভিন্ন রূপ, একই সংকেত ভিন্ন রূপ। ইথানল, ডাইমিথাইল ইথার, সংকেত এক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো রকম বিক্রিয়া হচ্ছে না এখানে। আচ্ছা, সমবায়তা একটা হচ্ছে গঠনগত সমবায়তা, একটা হচ্ছে কার্যকারী। তো এটা কার্যকারী দিয়েছে, আমি পরে পেজে গঠনগতটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে আছে কি? কার্যগত। দেখো এখানে CH2, এখানে CH2, এখানে OH, এখানে CH3। তাহলে এদের যে গঠন, মূল গঠন কিন্তু এক। C2H6O এটা কিন্তু মূল গঠন, সেই গঠনটা কিন্তু এক, কিন্তু রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একরকম রূপ দেখাচ্ছে, ইথানল একরকম রূপ দেখাচ্ছে, আর এদিকে ডাইমিথাইল ইথাইল একরকম রূপ দেখাচ্ছে। আর কার্যকারী মূলক এখানে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি? কার্যকারী সমবায়তা, কার্যকারী সমবায়তা। আর এখানে সোডিয়াম কোনো বিক্রিয়া হয় না, আর এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। সোডিয়াম পরীক্ষার সাহায্যে অ্যালকোহল ইথানলের পার্থক্য নির্ণয় করে। এটা পরীক্ষা আসতে পারে যে কোন পরীক্ষা বা কিসের সাহায্যে আমরা অ্যালকোহল ও ইথারকে কিন্তু আলাদা করতে পারি, অ্যালকোহল ও ইথারকে কিন্তু আমরা আলাদা করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে গঠনগত সমবায়তা। আমি যদি বলি, আমি গঠনগত সমবায়তাটা বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে লিখছি CH3, CH2, CH3 আর এখানে এটা হবে না, এখানে CH2 হবে, এখানে CH, এখানে CH3, সেসব গেল। তাহলে আমি এখানে একটা শৃঙ্খল, কার্বন হাইড্রোজেনের একটা শৃঙ্খল এঁকেছি, এবং এখান থেকে আমি একটা কোশ্চেন করবো বা একটা বোঝাবো। কি বোঝাবো? আইসোমেরিজম। তাহলে গঠনগত আগেরটা তো কার্যকারী আইসোমেরিজম বা সমবায়তা পড়ালাম। গঠনগত সমবায়তা কেমন হয়? গঠনগত সমবায়তা, সেটা পড়ানোর জন্য আমাকে এটা করা। তাহলে এখান থেকে আমি ভাগ করব। দেখো
তাহলে এখান থেকে আমি একটাই করতে পারি, CH3 CH2, আর এটা তো আছে, এখানে আমি CH3 জুড়ে দিলাম। এখান থেকে যদি আমি একটা করে দিই, যদি আমি এখানে CH2টা জুড়ে দিই হবে, এখানে যদি আমি CH2 এখানে একটা এখানে দুটো এর হলো, কিন্তু এখানে কি যুক্ত হবে, CH3 যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে গঠনগত সমবায়তা। গঠনগত সমবায়তা এইভাবে চেঞ্জ আসবে। দেখো এখানে যে কটা আছে এখানেও সে কটা, শুধু একটা বন্ডের জন্য এখানে যেহেতু একটা বন্ড নেই সেই জন্য সেই বন্ডটাকে আমি নিয়ে নিয়েছি এরকম। আর যদি আমি এই, তাহলে দেখো গঠনগত সমবায়তার মধ্যে এটাও যা, এটার যা অর্থ, মানে অর্থ বলতে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা এটার যা, এটাও তাই ফর্মুলা, কিন্তু এটা একটা সমবায়তা দেখাচ্ছে, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। কি পড়ি সমবায়তাতে আমরা কি পড়েছিলাম আরেকবার দেখে নাও। সমবায়তা আমরা পড়েছিলাম যে একই সংকেত কিন্তু ভিন্ন রূপ, এখানে চেঞ্জ হচ্ছে, এটা কার্যকারী সমবায়তা, এটা হচ্ছে গঠনগত সমবায়তা। জাস্ট গঠনটা চেঞ্জ হয়ে যাবে, কার্যকারী গ্রুপের গল্প নেই, জাস্ট এখানে গঠনটা চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। এবার আমরা নামকরণ তো পড়বো, নামকরণে আসছি আস্তে আস্তে। তো সমগণীয় শ্রেণী অর্থাৎ হোমোলোগাস সিরিজ একই পরিবারের অন্তর্গত, সেম জেনারেল ফর্মুলা, শুধু চেঞ্জ হবে। এই মিথেন একটা করে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, জাস্ট এখান থেকে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হচ্ছে, এখান থেকে একটা করে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। মিথেন, ইথেন, এই নামগুলো কি করে করবো সেগুলো আসছে। বিউটেন তো করবো। একই সাধারণ সংকেত হোমোলোগাস সিরিজ কাদের বলবো, একই সাধারণ সংকেত, পরপর দুটি যৌগের মধ্যে CH2 এর পার্থক্য, জাস্ট CH2 এর পার্থক্য থাকবে। একই কার্যকরী মূলক ও রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ক্রমিক পরিবর্তন চেঞ্জ হতে পারে। নামকরণ এখানে যেটা বইতে দেওয়া ছিল সেটাই স্লাইডে তোলা হয়েছে, কিন্তু এর থেকে সোজা উপায়, মাধ্যমিকের জন্য সোজা উপায় কি করে করা যায় সেটা আমি করে দেব। তো আগে দেখে নিই যে এখানে কি বলেছে। অপদান উপসর্গ বা প্রেফিক্স, যেরকম হ্যালো, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, যেরকম সিএল যদি আগে যুক্ত থাকে সেটা আমি লিখতে হবে। কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট। বন্ধন হলে 1 হলে এন, 2 হলে ইন, 3 হলে আইন। সব থেকে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো একটা ফর্মুলা থাকে আইইউপ্যাক নামকরণে, সেটা কিন্তু এটা। কার্যকারী মূলকে ওরকম আছে, অল, অ্যাল, ওন, ওইক অ্যাসিড। তো এই যে জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগছে তোমাদের কাছে, চলো প্র্যাকটিস করলে সবকিছুই সোজা হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে আমাদের, প্র্যাকটিস। তো কার্বন সংখ্যা যদি আমাদের এখানে যদি আমি বলি কার্বন সংখ্যা যে কটা কার্বন আছে সেই দিক থেকে কার্বন সংখ্যা যদি 1 থাকে সেটা কি হবে, মিথ। 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট। আর বন্ডের জন্য সিঙ্গেল বন্ড হলে এন, ডবল বন্ড হলে ইন, আর ট্রিপল বন্ড হলে আইন। জাস্ট আমি এবারে নামকরণটা করার চেষ্টা করছি। নামকরণ তো আমি তো এইটার নাম জানি যে মিথেন, CH4 মানে মিথেন, CH4 মানে মিথেন আমি কিন্তু জানি। তো CH4 মানে মিথেন, সেই নামটা কি করে হলো, কোন নিয়মে হলো? তো এখানে কয়টা কার্বন আছে, একটা। তো একটা কার্বন থাকলে আমরা কি করি, মিথ লিখি। কি লিখি, মিথ। আর আমি যদি CH4 এর গঠন আঁকি তাহলে কি হবে, CH তাহলে কি হলো CH4। সেখানে কি কোনো ডবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, নেই। তাহলে সিঙ্গেল বন্ড থাকলে কি যুক্ত হয়, এন যুক্ত হয়। কি যুক্ত হয়, এন।
তাহলে কি হবে এন, এবং একত্রে যদি আমরা এটা সন্ধি করে দিই তাহলে কি দাঁড়াবে নামটা, মিথেন। মিথেন। তো নাম এইভাবে এসছে। এবারে যে কোনো একটা নাম তুমি যদি ধরে নাও C2H2, এটা নামকরণ আমাকে করতে হবে, পরীক্ষায় দেয় এই যৌগটির নামকরণ করো। তো দুটো সি আমি বসিয়ে দেবো। কয়টা এইচ আছে, একটা এইচ আমি বসিয়ে দিচ্ছি, তাহলে CH। এবার আমাকে পূরণ করতে হবে, কয়টা বন্ড পূরণ করতে হবে। তো আমার তো এখানে আর কিছু দেওয়ার নেই, আমাকে যা করতে হবে বন্ড দিয়ে করতে হবে। তাহলে আমি বন্ডগুলো দেব, বন্ডগুলো দিচ্ছি। তাহলে CH বন্ড CH। তাহলে এখন কি 4টে যোজ্যতা পূর্ণ হয়েছে, এখন একটা করে যোজ্যতা বাকি আছে। তাহলে এই যদি একটা ট্রিপল বন্ড দিয়ে দিই তাহলে 4টে করে কিন্তু যোজ্যতা হয়ে যাবে। এবার যখনই ট্রিপল বন্ড হচ্ছে তখন আমাদের কিন্তু নামকরণে লক্ষ্য রাখতে হবে। কোথায়, এবার যদি আমি নামকরণে আসি, তাহলে যদি দুটো কার্বন থাকলে সেখানে আমরা কি বলি ইথ। দুটো কার্বন থাকলে আমরা কি বলি ইথ। প্লাস যদি ট্রিপল বন্ড থাকে তাহলে কি বলি আমরা আইন। তাহলে আমি সেখান থেকে এটা কি লিখতে পারবো, ইথাইন। পরীক্ষায় যদি এমনও কোশ্চেন দেয় যে ইথাইনের সংকেত লেখো, তো ইথাইনের সংকেত আমি কিভাবে লিখবো, আমি এইভাবে লিখতে পারি, ইথ মানে কয়টা কার্বন, ইথ মানে দুটো কার্বন, বসিয়ে দাও দুটো কার্বন। ইথাইন মানে কয়টা বন্ড থাকবে, 3টে বন্ড থাকবে। তো 3টে বন্ড যদি থেকে যায় কয়টা হাইড্রোজেন হবে, একটা করে হাইড্রোজেন হবে। এরকম ভাবে কিন্তু আমি অ্যান্সারগুলো করতে পারি, যে কোনো নাম কিন্তু তোমরা এবারে করতে পারবে, যে কোনো নাম তোমরা চেষ্টা করলে করতে পারবে। দেখো এখানে নামকরণের নিয়ম ধাপে ধাপে দিয়েছে, নামকরণের নিয়ম এখানে ওই ফ্লোরো এইসব দিয়ে করিয়েছে, তো কিছুই করেনি এখানে। দেখো ভালো করে দেখো কয়টা কার্বন আছে এখানে, 1 2 3 4 4টে কার্বন আছে। এগুলো কিন্তু কার্বন নয়, এগুলো কিন্তু সব কার্যকারী মূলক। তো 4টে কার্বন যদি থাকে আমরা কি লিখি, বিউট। 4টে কার্বন থাকলে আমরা কি লিখবো, বিউট লিখবো। দেখো আগে স্লাইডেই দেখলেই বোঝা যাবে, 4টে কার্বন থাকলে কি লিখবো আমরা, বিউট। যদি 4টে কার্বন থাকে আমরা কি লিখবো, বিউট। এই যে বিউট আছে, বিউট। 4টে কার্বন থাকলে আমরা কি লিখবো, বিউট লিখবো। খুব ভালো কথা। তো এবার আমরা ওখানে চলে যাই যে কিভাবে বুঝিয়েছে। 4টে কার্বনের জন্য বিউট হয়েছে। আচ্ছা, আমাকে কার্যকারী মূলক থেকে নামকরণ করা শুরু করতে হবে। সব থেকে কার্যকারী মূলক CHO সব থেকে হাইয়েস্ট, ওখান থেকে আমার নামকরণ শুরু করতে হবে। যদি কার্যকারী মূলক থাকে তাহলে সেখান থেকে আমাকে নামকরণ শুরু করতে হবে। তো 1 2 3 4 4এর জন্য আমি জানি যে বিউট হবে। এবারে আমাকে একটা ক্লোরিন যুক্ত আছে, একটা কি যুক্ত আছে, CH3 যুক্ত আছে, ইথেন যুক্ত আছে। একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, CH3 মিথাইল গ্রুপ। এবারে 3 নম্বর কে আছে, 3 ক্লোরো, তাই আগে এসছে ক্লোরো। 3 নম্বরে কে যুক্ত আছে, 3 ক্লোরো। 2 নম্বরে কে আছে, মিথাইল। আর 4টে কার্বনের জন্য আছে বিউট, আর CH এর জন্য আছে কি হয়, অ্যাল। ওই জন্য কি যুক্ত হয়েছে, 3 ক্লোরো 2 মিথাইল বিউটানল। পুরোটা যদি একসাথে বলি আমরা 3 ক্লোরো 2 মিথাইল বিউটানল কিন্তু হবে। তো এটা যদি বুঝতে চাও আমি বলছি আর একটা কথা, বড় একটা কার্বন নিয়ে যদি করি তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। CH3 CH2 CH2 CH3। আচ্ছা এটা করবো, আমি এটা ছোট দেখে করি। জাস্ট আমি এখন কোনো কার্যকারী মূলক জুড়বো না, কার্যকারী না মূলক জুড়েই আমি একটা এই যেটা আছে এটার আমি নামকরণ করব, জাস্ট এটার নামকরণ করব। তো 3টে কার্বনের জন্য আমি কি লিখবো, প্রোপ। আর এই একটা বন্ডের জন্য কি হবে, এন। তাহলে এর নাম কি হবে, প্রোপেন। কি হবে,
প্রোপেন, প্রোপেন, তাহলে এর নাম কি হবে? প্রোপেন। এর নাম কি হবে? প্রোপেন। প্রোপেন হলো। এবার যদি বলে পেন্টেনের সংকেত লেখো, পেন্টেন, পেন্টেন, পেন্টেন এর সংকেত লেখো। পেন্টেনের সংকেত পরীক্ষা দিতে পারে। পেন্টেন মানে কয়টা কার্বন থাকে? 5টা। তাহলে CH3, CH2, CH2, CH2 আর এদিকে হচ্ছে CH3। সবার 4টে করে, 1 2 4, 1 2 4, 1 2 4, এই 3 4, আর এর হচ্ছে 3 4। তাহলে 5-এর জন্য কি হবে? নামকরণটা কি হবে? পেন্ট। 5-এর জন্য নামকরণ হবে কি? পেন্ট। আর এই একটা করে বন্ডের জন্য কি হবে? এন। নাম কি হবে? পেন্টিন। নাম কি হবে? পেন্টিন। নাম কি হবে? পেন্টিন। এইভাবে কিন্তু আমরা নামকরণগুলো খুব সহজেই কিন্তু করে নিতে পারি। আচ্ছা, যদি কোনো এইটার যদি নামকরণ দিয়ে যায়, এটার নামকরণ কি হবে? HC ট্রিপল বন্ড CH। এটার নামকরণ পরীক্ষায় দেয়, প্রায় সময় দেয়। তো কি হবে নামকরণ? 2টো কার্বন আছে, এটা তো করিয়েছি। তাহলে সিঙ্গেল বন্ডে করে নিই আমরা। ডবল বন্ড একটা চেষ্টা করি। ডবল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড। হ্যাঁ, এখান থেকে আমি ডবল বন্ডে করছি। HC ডবল বন্ড CH। তাহলে 2টো করে হাইড্রোজেন যুক্ত হতেই হবে, নাহলে যোজ্যতা। তো এর নাম কি হবে? 2টো হাইড্রোজেন আছে, কি হবে? ইথ। 2টো হাইড্রোজেন থাকলে কি হবে? আমি তার নাম বলতে পারি তো, ইথ। 2টো হাইড্রোজেন আমি কি বলবো নাম? ইথ। প্লাস 2টো আছে, কি হবে? একটা থাকলে কি হয়? এন। আর 2টো থাকলে কি হয়? ইন। তাহলে নামটা কি হবে? ইথিন। নামটা কি হবে? ইথিন। এইভাবেই কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা জৈব রসায়নের কিন্তু নামকরণ করতে পারি, এবং এইভাবে আমাদের নামকরণ কিন্তু করতে হবে। পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে যদি আমি নামকরণ, সমবায়তা, জৈব অজৈব থেকে সরে যাই, তাহলে আমাদের এবারে কি করতে হবে? বিক্রিয়া করতে হবে। এই মিথেন কার সাথে বিক্রিয়া করে? এখানে এটা হচ্ছে মিথেনের প্রতিস্থাপন, ক্লোরিনেশন বিক্রিয়া বলা যেতে পারে। প্রতিস্থাপন বিক্রিয়া বলাটাই সব থেকে সোজা, আমরা বুঝতে পারবো। প্রতিস্থাপন, দেখো একটার পর একটা প্রতিস্থাপন হচ্ছে। CH4 ছিল এখানে, সেখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কি হচ্ছে? একটা ক্লোরিনের সাথে চলে আসছে, আর একটা করে HCl বেরিয়ে যাচ্ছে, একটা করে HCl বেরিয়ে যাচ্ছে, একটা করে HCl বেরিয়ে যাচ্ছে। এখান থেকে কি হচ্ছে? এখান থেকে যদি দেখি আমি, কিছুই হচ্ছে না। এখান থেকে CH3 প্লাস H, এই যে H আছে না, এই একটা Cl এর সাথে কি করছে? গঠন করছে HCl, HCl, আর আরেকটা Cl কিন্তু এখানে চলে আসছে, এই CH3Cl, CH3Cl কিন্তু এই চলে আসছে। সেম অ্যাজ এখানেও তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে। ইথিলিনের জুট বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া, ইথিলিন ব্রোমিন ওয়াটার, ব্রোমিন ওয়াটার, ব্রোমিনের সংকেত Br প্লাস H2O দিলে কি হচ্ছে? 1,2-ডাইব্রোমিথেন হচ্ছে, 1,2-ডাইব্রোমোমিথেন হচ্ছে, ডাইব্রোমোমিথেন হচ্ছে, ডাইব্রোমোমিথেন তৈরি হচ্ছে। তাহলে মিথেনের সাথে কি হচ্ছে? এ হচ্ছে CH4, তাহলে কি হচ্ছে? এখানের সাথে জাস্ট ব্রোমিন যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে? ডাইব্রোমোমিথেন করবে। দ্বিবন্ধন ভেঙে এক বন্ধন তৈরি হয়, লাল বর্ণহীন হয়ে যায়, যেটা আমরা শনাক্তকরণ পরীক্ষা বলি। তো এই প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু বেশি ইম্পর্টেন্ট, প্রতিস্থাপন বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিস্থাপন বিক্রিয়া আসবে কিছু না, একটার পর একটা কিন্তু কি পরীক্ষায় কোশ্চেন করতে পারে যে কিভাবে মিথেন থেকে কি আছে এটা টেট্রাক্লোরো কার্বন তৈরি হয়েছে, টেট্রাক্লোরো কার্বন, এটা টেট্রাক্লোরো কার্বন কিভাবে তৈরি হয় সেটা দেখাতে বলতে পারে। মিথেনের প্রতিস্থাপন জাস্ট একটা করে ক্লোরিন HCl বেরিয়ে যাচ্ছে, HCl, আর একটা করে Cl যুক্ত হচ্ছে, আর কিছু না। অসম্পৃক্ততা প্রমাণ, ইথিলিন বা অ্যাসিটিলিন ব্রোমিনের লাল বর্ণকে কি করে? বর্ণহীন করে দেয়। ইথিলিন একটু আগেই এর CH, এই নামকরণটা যদি আমি এখান থেকে যদি বলি যে
এখান থেকে এর নাম C2H4 এর নাম ইথিলিন কেন হলো, ইথিলিন কেন হলো, CH4, তাহলে এখানে দুটো H2 আর এখানে দুটো H2, মাঝখানে দুটো বন্ড, তাহলে চারটে হয়ে যাচ্ছে। দুটো যদি কার্বন থাকে সেটাকে আমরা কি বলি, ইথ। আর যদি বন্ড থাকে দুটো তাহলে কি হবে, কি হয়, সরি ইন যুক্ত হয়, ইন যুক্ত হয়, ইন 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 তো ইথিন, এই ইথিন আর ইথিলিন একই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রোমিন জল লালচে বাদামি, কালারটা মনে রাখতে হবে, ব্রোমিন জলের কালার কেমন হয়, সেটা মনে রাখতে হবে। আর তার থেকে কি হয়, বর্ণহীন হয়ে যায়, তার থেকে কি তৈরি হয়, বর্ণহীন দ্রবণ তৈরি হয়। এই যে CH2 অর্থাৎ ইথিলিন কার সাথে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে, CH2 কার সাথে বিক্রিয়া করছে, অর্থাৎ ইথিলিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে CH2Br গঠন করছে। জাস্ট একটার সাথে একটা ব্রোমিন চলে যাচ্ছে। আমি এটা পরে স্লাইডে করে দিচ্ছি ভালো করে বোঝার জন্য। CH2 ডবল বন্ড CH2 আর প্লাস হচ্ছে Br2, দুজনের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে কি তৈরি করবে, বিক্রিয়া করে তাহলে CH3Br প্লাস CH3Br একসাথে বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। দেখো চলে এসছে। এবার CH2Br দিয়েছে কারণ একটা বন্ড আছে, এই জন্য দিয়েছে। অ্যাসিটিলিনের সাথে অনুঘটকের বিক্রিয়া, তো অ্যাসিটিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দেখেছি। এবার আমরা এটা যেটা আছে সেটা হচ্ছে অনুঘটক, সাধারণ অনুঘটক। আর লিন্ডার অনুঘটক পরীক্ষা আসে, লিন্ডার অনুঘটক বা লিন্ডার ক্যাটালিসিস বলতে কি বোঝো, বা সংকেত লেখো। তো অ্যাসিটিলিন আছে, এর সাথে বিক্রিয়া হচ্ছে NiPd বা Pd যা দিতে পারো, সেখান থেকে কি তৈরি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে, ইথেন। CH3 কয়টা বন্ড আছে, যদি দুটো কার্বন থাকে কি নাম হয়, ইথ। আর সিঙ্গেল বন্ড থাকলে কি হয়, এন, নাম কি হয়ে যাচ্ছে, ইথেন। নাম ওই জন্য কি হচ্ছে, ইথেন হচ্ছে। আরেকবার লিখে দিচ্ছি ভালো করে, যদি এর নামটা ইথেন কি করে হলো, দুটো কার্বনের জন্য কি আসে, দুটো কার্বনের জন্য ইথ আর একটা সিঙ্গেল বন্ডের জন্য এন, কি নাম হবে, ইথেন। আচ্ছা, এবারে লিন্ডার অনুঘটক, সেখানে কি হচ্ছে, লিন্ডার অনুঘটক কি করে, অনুঘটক বিষ থাকায় বিক্রিয়ার দ্বিবন্ধনে থেমে যায়, এই জন্য লিন্ডার অনুঘটক দেওয়া হয়। আর অ্যাসিটিলিনের ব্যবহারে আমি আসছি, আগে ইথিলিন নাম তো আমি বলেই দিয়েছি, এবং অ্যাসিটিলিন থেকে কিভাবে ইথিলিন তৈরি করা যায় এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। তো দুটো কোশ্চেন আসতে পারে, অ্যাসিটিলিন থেকে ইথেন প্রস্তুতি বা অ্যাসিটিলিন থেকে ইথিলিন প্রস্তুতি, দুরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, অ্যাসিটিলিনের ব্যবহার, অক্সি অ্যাসিটিলিন শিখা ঝালাইয়ের কাজে, কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোতে তৈরি হয়। মিথেন, যাকে আমরা কিন্তু মার্স গ্যাস বলে থাকি, মিথেন কেমন ভাবে গঠিত হয়, মিথেন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন একটা, এটা মনে রাখতে হবে, এইচ একদম সম্পৃক্ত হাইড্রোকার্বন। ছাপার কালি, গাড়ির টায়ার তৈরিতে ইথিলিন তো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, মনেই তো আছে, ফল পাকা থেকে সাহায্য করে ইথিলিন। কোন চ্যাপ্টারে পড়েছিলাম, জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ে পড়েছিলাম, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, সেটা কিন্তু একটা কৃত্রিম গ্যাস যেটা কিন্তু আমাদের ফল পাকাতে সাহায্য করে। নেক্সট অ্যাসিটিলিন, 3000 ডিগ্রি তাপমাত্রায় ধাতু ঝালাই ও কার্বাইড বাতিতে ইউজ করা হয়।
প্রত্যেক জীবনে জৈব রসায়ন, অর্থাৎ জৈব রসায়ন আমাদের কি কাজে লাগে প্রতিদিনের জীবনে সেটাই পড়তে হবে। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, প্রধান গ্যাস কি, প্রধান উপাদান বিউটেন থাকে এতে, বিউটেন। তাহলে বিউটেন যদি থাকে তাহলে এর সংকেত কি হবে, বিউট মানে কটা, চারটে 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 চারটে, এন এন ইন নয় এন, তাহলে একটা করে বন্ড, এই গ্যাস থাকে CH3 আর এটা H2, এটা H2, এই গ্যাস থাকে, এই গ্যাসটাই কিন্তু থাকে। এলপিজি গন্ধহীন, লিক শনাক্ত করতে এতে উটকো গন্ধযুক্ত ইথাইল মারক্যাপট্যান মেশানো হয়, অর্থাৎ এর যে গন্ধ, এর মানে এলপিজির কোনো গন্ধ নেই, কিন্তু আমরা গন্ধ যদি শনাক্ত করি তাহলে আমাদের কিন্তু এটা মেশালে আমরা বুঝতে পারবো যে এটা এলপিজি আছে, ইথাইল মারক্যাপট্যান। ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ভিনিগারকে অ্যাসিটিক অ্যাসিডও বলা যায়, ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। মাছ মাংস সংরক্ষণ, চাটনি প্রস্তুতি, হোয়াইট লেড তৈরিতে এগুলো আছে। এস্টারিফিকেশন অর্থাৎ এস্টার হওয়া, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে ফলের মতো মিষ্টি গন্ধযুক্ত এস্টার তৈরি করে, এস্টারিফিকেশন ভিনিগার করতে পারে। মনোমার পলিমার, মনোমার হচ্ছে ইথিলিন, এবার ইথিলিন যখন জুড়বে, ইথিলিন যখন এই হচ্ছে মনোমার, তাহলে ইথিলিন যখন জুড়বে তখন আমরা সেটাকে কি বলবো, পলি ইথিলিন অর্থাৎ পলিথিন। জৈব ভঙ্গুর কাদেরকে ভাঙা যায়, অর্থাৎ মাটির সাথে মিশে বা বায়োডিগ্রেডেবল, সেটা সেলুলোজ প্রোটিন মেশে না, পলিথিন পিভিসি টেফলন এগুলো কিন্তু মেশে না। থার্মোপ্লাস্টিক, আরো ব্যবহার আছে যেগুলো হচ্ছে উড স্পিরিট মিথানল, অত্যন্ত বিষাক্ত, অন্ধত্ব বা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। রেকটিফাইড স্পিরিট, এতে কি থাকে 95% ইথানল আর 4% জল এরকম ধরতে পারে, ওষুধ তৈরি দ্রাবক হিসাবে। ডিনেচার্ড স্পিরিট, ইথানল 10%, মিথিলিন পিরিডিন ন্যাপথা এগুলো থাকে। পানের অযোগ্য বিষাক্ত কাঠের আসবাব বার্নিশ করার জন্য ব্যবহার করা হয়, একে মেথিলেটেড স্পিরিটও বলা হয়, একে মেথিলেটেড স্পিরিটও বলা হয়। প্রত্যেকটার ব্যবহার মনে রাখতে হবে। এগুলো আছে পলিথিন, পলিমার, মানে পলিমার আর মনোমার পড়তে হবে। তো পলিথিন হচ্ছে এটা কি পলিমার, ইথিলিন হচ্ছে তার মনোমার। এই ইথিলিন জুড়ে 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 কি তৈরি হবে, পলি ইথিলিন বা পলিথিন তৈরি হবে। প্যাকিং দ্রব্য, বালতি, পলিথিন তো অনেক কাজে ব্যবহার করে, আমাদের দ্রব্য নিয়ে যেতে নিয়ে আসতে। পিভিসি পাইপ, মনোমার কি ভিনাইল ক্লোরাইড, সংকেত মনে রাখতে হবে। আর টেফলনের পুরো নাম, ও আচ্ছা, ভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি জলের পাইপ, তারের আবরণ। পিভিসি পাইপ তো নাম শুনেছি আমরা, মুখস্থ করার দরকার নেই। টেফলন PTFE, টেট্রাফ্লুরো ইথিলিন, ইম্পর্টেন্ট সংকেত, ইম্পর্টেন্ট পুরো নাম ইম্পর্টেন্ট। ব্যবহার ননস্টিক বাসনপত্রতে এই টেফলনের কিন্তু আস্তরণ দেওয়া হয়। ভিনিগার, রেকটিফাইড স্পিরিট ব্যবহারগুলো পড়েছি, শুধু একটা ব্যবহার পড়া হয়নি, সেটা হচ্ছে মাছ মাংস সংরক্ষণে ভিনিগার ব্যবহার করা হয়, রেকটিফাইড স্পিরিট ওষুধ, আর ডিনেচার্ড স্পিরিট কাঠের আসবাব পালিশ এইসবে কিন্তু ব্যবহার করা হয়।